আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ মহাষষ্ঠী, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। মাকে চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপের আবাহন। আর এই আবাহনের পেছনে শুধুই কি চণ্ডী আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র? না, রয়েছে আরও অনেকে। তাদের আমরা মৃৎশিল্পী বলে চিনি। এদের মধ্যে রয়েছে এক শিক্ষা, এক অধ্যবসায়, এক গুরুমুখী বিদ্যা। কিন্তু আজ যার সঙ্গে পরিচয় করাবো, তিনি একজন শিক্ষক, শখে তৈরি করছেন সেই দেবীর মৃন্ময়ী রূপ। বাই প্রফেশন আ ফিজিক্স টিচার, বাট বাই প্যাশন হি ইজ আ মিনিয়েচার আর্টিস্ট। স্বাগত জানাই অর্ণব বাবুকে। হ্যাঁ, নাম অর্ণব চ্যাটার্জি। প্রফেশন হচ্ছে শিক্ষক, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ, তার পদার্থবিদ্যার শিক্ষক। যেটা প্রথম প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, শিক্ষকতার বাইরে গিয়ে কোথাও একটা অন্যভাবে আমরা অর্ণববাবুকে চিনি। শিক্ষক অর্ণববাবু এক, কিন্তু তারপরে একটা আলাদা সত্তা আছে, সেটা সম্পর্কে একটু জানবো। কি সত্তা সেটা? সেটা হচ্ছে মিনিয়েচার আর্টিস্ট। আমি মিনিয়েচারের মূর্তি, প্রধানত দেবদেবীর মূর্তি আর কি, এগুলো আমি বানাই। হ্যাঁ, সেদিকটা। এই জিনিস আমি বানাচ্ছি মোটামুটি ধরো 10-12 বছর বয়স থেকে বানাচ্ছি। মানে সেদিক থেকে দেখতে গেলে প্রায় 30 বছরের গল্প। এই 30 বছরের যে একটা জার্নি, 30 বছরের জার্নি কিন্তু কম নয়। বিশাল জার্নি, বিশাল একটা পথ। এই যে পথ চলায় কি কি দেখলে? কি চড়াই, কি উতরাই, কি ছিল, কি স্ট্রাগলস ছিল, কি ধরনের অবস্টাকলসই বা ছিল, সবটা জানতে চাই। দেখো, এটা শুরু তো হয়েছিল খেলার ছলেই, যেভাবে সবাই করে, ওই ময়দা দিয়ে বা আটা দিয়ে বানানো বাচ্চারা করে। এখন তো ক্লে পাওয়া যায়, সেই আমলে তো আর ক্লে ছিল না, তো ওই সব দিয়ে। তো তারপরে আস্তে আস্তে মাটি দিয়ে কাজ শুরু হয়। তো মনে করে দেখবে, তখন সেই ছিল, মাটির উনুন ছিল তখন। গ্যাসটা সবে সবে এসছে আর কি, তখন গ্যাস সিলিন্ডার। মাটির উনুন ছিল। মাটির উনুনে নিয়মিত আর কি মাটির প্রলেপ দেওয়ার দরকার। তো তার জন্য মাটি মজুদ থাকতো বাড়িতে, এঁটেল মাটি যেটা। তো ওই আটা দিয়ে কাজ করার সাথে সাথে মাটি দিয়ে কিছু বানানো, ওইভাবেই শুরু জিনিসটা। তো তখন প্রথমে ছোটোখাটো মূর্তি, তারপরে আস্তে আস্তে বডি, মানে হিউম্যান ফিগার বানানো থেকে শুরু করে আরও বেশ কয়েক বছর পর, ধরো ওইভাবে বছর 10 মোটামুটি চলার পরে আস্তে আস্তে এই দুর্গা প্রতিমা বানানো শুরু করি। এবং হ্যাঁ, তখন থেকে বছরে পুজোর আগে আমি একটা করে ঠাকুর বানাতাম। সেটা কত বছর, মানে ওই যখন 10 বছর বয়স তখন থেকে, নাকি তখন তো আরো পরে? হ্যাঁ, তখন না, এটা ধরো এটা শুরু হলো তোমার 16-17 বছর বয়স যখন, তখন থেকে এই জিনিসটা, ওই 8-9-এ পড়ার সময়, ওই রকম সময় থেকে এই জিনিসটা শুরু হলো। তো আমার জেঠু ছিলেন, জেঠু এখন নেই, মারা গেছেন, জেঠু, হ্যাঁ, শান্তিরঞ্জন চ্যাটার্জি। তো জেঠু এগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট, মানে জেঠু আমার হেল্পার ছিলেন আর কি, মাটি রেডি করে দেওয়া, এই করে। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি এখানে। আমার মা মারা যায়, আমি তখন খুব ছোট, 7 বছর বয়স মাকে হারিয়েছি। তো এই জেঠু, পিসি, কাকা, এরা সবাই মিলেই মোটামুটি আমাকে আর আমার ভাইকে মানুষ করি। ভাই তখন 2 বছরের সেই সময়। তো ওই জেঠু, পিসি আছেন এখনো, এরা মানে অ্যাপ্রিসিয়েট করতো, খুব সাহায্য করতে, মানে জিনিসগুলো রেডি করে দেওয়া থেকে শুরু করে।
এবং ওই সময় ক্লাস 8-9-এ পড়তে এই জেঠুর উদ্যোগে, জেঠুর উৎসাহে আমি কিন্তু 2 বছর বাড়ির সরস্বতী প্রতিমা তৈরি করেছিলাম। আচ্ছা। সেটা একদম এই ছোট প্রতিমা না, একদম কাঠামো বেঁধে বড় প্রতিমা। আচ্ছা, হুম। সেটা কত উম, সাল? সেটা তোমার ওই 97-98 সাল নাগাদ। আচ্ছা। হ্যাঁ, ওই রকম সময়। আমি তখন 8-এ পড়তে আর 9-এ পড়তে দুইবার বানিয়েছি, যতদূর মনে পড়ছে। তো এই ছিল। তারপরে হায়ার সেকেন্ডারি সময় থেকে পড়াশুনোর চাপে একটু জিনিসটা খানিকটা থিতু হয়ে পড়লো, একটা স্থিতিশীল একটা অবস্থায় এলো। হ্যাঁ হ্যাঁ, একটা কমে আসলো তখন থেকে। তাও মানে এই বছরে একটা করে ছোট দুর্গা প্রতিমা, এটা আমি এটা চলছে। এটা চলছিল। মানে এই একটা নেশা, এই হ্যাঁ, নেশাটাকে আর ত্যাগ হ্যাঁ, করা গেল না। না, এইটা চলছিল। এবার এইটা এই করে 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 আমার কলেজ, ইউনিভার্সিটি, এই পর্যন্ত এই জিনিসটা আমার চলেছে। মানে আমি বলছি 2005 সাল নাগাদ। তারপরে একটা সমস্যা সৃষ্টি হয় 2006 সালে। আমার চোখের একটা বড়সড় প্রবলেম সৃষ্টি হয়। এটা হচ্ছে রেটিনার থেকে ইন্টারনালি ব্লিডিং হতো চোখের ভেতরে। এই সমস্যাটা যখন শুরু হলো, তখন এই জিনিসটা আমার বন্ধ হয়ে যায়, এবং এটা 10 বছরের জন্য আমার বন্ধ থাকে, 2016 পর্যন্ত। 6 থেকে 16 অবধি এইটা বন্ধ থাকলো। তখন আমার চোখ নিয়ে মানে হায়দ্রাবাদে অপারেশন হয়েছে 2-3 বার। মানে মোটামুটি ডেলি প্যাসেঞ্জারির মতো আর কি হায়দ্রাবাদ দৌড়াদৌড়ি করতে হতো। হ্যাঁ, তার মধ্যেই 2007-এ আমার চাকরি হলো স্কুলে। তখন এই স্কুল না, অন্য স্কুলে হয়েছিলাম, ফুলবাড়ির ওদিকে একটা স্কুলে ছিল। তো এই হয়। তারপরে যাই হোক, চোখের সমস্যাটা মোটামুটি 2012 পর্যন্ত খুব অ্যাকিউট অবস্থায় ছিল। তো 2012 পর্যন্ত দুর্গা প্রতিমা বলে শুধু না, আমার যে কোনো আর্ট সংক্রান্ত কাজ সবই বন্ধ ছিল। আমি কিন্তু ছবিও আঁকি। আচ্ছা। আমি ছবি আঁকতাম, এগুলো সব আমারই আঁকা। তো এগুলো সবই বন্ধ হয়ে যায়। আমি বেসিক্যালি ছোট থেকে ছবি আঁকতাম, একদম ছোট থেকে। তো তার সাথে সাথে এগুলো ছিল। তো ওই সময়টা একেবারেই মানে স্ট্রিক্টলি বন্ধ ছিল। 2012 পর্যন্ত আমার আর্ট সংক্রান্ত সমস্ত কাজ আমাকে বন্ধ রাখতে হয়েছে চোখের সমস্যার জন্য। তো 12-র পর থেকে আবার আমি আস্তে আস্তে ছবি আঁকাটা আবার শুরু করি, এবং তারপরে 16 সাল থেকে আমি আবার এই মূর্তি তৈরি করা শুরু করলাম। ওই 16 সালে ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে 16 সালে। এই গ্যাপ ছিল, গ্যাপিংয়ের পর ফার্স্ট ওই মূর্তিটা তৈরি করি 2016 সালে। তারপর থেকে আবার বছর বছর একটা করে, বছরে একটা। হ্যাঁ হ্যাঁ, চলছে, এখন অবধি চলছে আর কি। কোনো স্পেশাল থিমের উপর? কারণ যা দেখতে পাচ্ছি সেটাতে অনন্ত যে একটা সাবেকিয়ানা একটা রয়েছে, মায়ের সাজে একটা সাবেকিয়ানা রয়েছে। বেশ একটা বনেদি পরিবারের মেয়ে হিসেবে যদি আমি পরিচয় দিতে পারি, তাহলে বেশ একটা শোভাবাজার রাজবাড়ির মা হিসেবে, গিন্নিমা হিসেবে বললে খুব একটা খারাপ হবে না। এই সাবেকিয়ানা সাজ, কারণ আমি 2016 সালের যদি প্রতিমা দেখি আর 2025 সালের যদি প্রতিমা দেখি, একটা সাজের মধ্যে পরিবর্তন এসেছে। এই সাজটা কি, মানে এর পিছনে কি অ্যালগোরিদম রয়েছে? হ্যাঁ, সাজের ব্যাপারে প্রথমত বেশি আমি ওই আজকাল থিমের নামে না, আমি খারাপ বলছি না থিম ব্যাপারটা। থিমের ব্যাপারটাই বলি তাহলে আগে। হ্যাঁ, থিমের ব্যাপারটাই বলি। আমি যেটুকু বুঝি থিমের পুজো সম্পর্কে, থিম ব্যাপারটা তুমি চিন্তা করে দেখবে, এটা মোটামুটি 90-এর দশক থেকে এটা আস্তে আস্তে কিন্তু কলকাতাতে আসলে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এদিকে, এবং তাও দক্ষিণ কলকাতায় প্রথম প্রবেশ, উত্তর কলকাতায় তখনও প্রবেশ করেনি। তারপরে আস্তে আস্তে এখন তো বেসিক্যালি কলকাতাতেই হয়। কলকাতায় আমরা যেটা দেখি তার 1-2 বছর পরে সেটারই একটা রেপ্লিকা, এখানে আসে। হ্যাঁ, রেপ্লিকাও বলবো না, কিছুটা অক্ষম অনুকরণ আর কি, এখানে হয়। তো যাই হোক, তো ওই এইবার থিম ব্যাপারটা যখন প্রথম আসলো, তখন কিন্তু
কতগুলো জায়গা আমাদের বুঝতে হবে। আমাদের যে এগুলো নিয়ে টুকটাক পড়াশুনো করতে হয়েছে, মানে করি আমি আমার উদ্যোগে। আমাদের যে বাংলার যে শিল্পরীতি, যেটা অ্যাকচুয়াল যে কোনো শিল্প দেখো যে কোনো দেশেই কিন্তু এই রিলিজিয়াসকে কেন্দ্র করে কিন্তু প্রথম তৈরি হয়। যে কোনো দেশেই দেখবে রিলিজিয়াস কেন্দ্রিক শিল্প দিয়েই তৈরি। শিল্প রীতির বেসটা কিন্তু সব জায়গাতেই তাই। বাংলাতে বাংলার নিজস্ব শিল্পরীতি যেটা, সেই শিল্পরীতির নিদর্শন শেষ পাওয়া যায় হলো গিয়ে সেই পাল আমলে, ওই সময়কার শিল্পটা এখনো দেখবে বাংলার বিভিন্ন জায়গায় মাটির তলা থেকে ওই বিষ্ণু মূর্তি বা দুর্গা মূর্তি, হ্যাঁ ওই 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 আমলের। এবং ওই সময় বাংলার শিল্পরীতি কিন্তু চূড়ান্ত সীমায় গিয়েছে। এবং সেই সময়ে বাংলার বিভিন্ন শিল্প শাস্ত্রও ছিল, যেগুলো বাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বাইরে বিদেশেও সেগুলো পড়া হচ্ছে বলবো না। বাংলা দক্ষিণ ভারতের বিভিন্ন যারা শিল্পশাস্ত্র আছে সেখানে রেফারেন্স দিচ্ছে বাংলার শিল্পশাস্ত্রে, কিন্তু বাংলার কোনো শিল্পশাস্ত্র পাওয়া যায় না, ঠিক, কিন্তু তারা রেফারেন্স দেয়। এবার মজার ব্যাপার হলো, যখন বিধর্মীদের আক্রমণে এই যে শিল্পরীতিটা, এটা কিন্তু পুরোপুরি এই পাল আমলে, ওইটাই এক্সটেন্ডেড সেন যুগ, তারপরে কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। এরপরে টানা 100 বছর বাংলার শিল্প বলে কিছু আমরা পাই না, কোনো শিল্পরীতি নেই, বাংলার কিচ্ছু পাওয়া যায় না, শিল্প বলে কিচ্ছু নেই। কারণ একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে পরে শিল্প হয় না। শিল্প সবসময় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দরকার শিল্প বাঁচার জন্য। এইবার তাহলে বাংলার শিল্পরীতিটা এইবার গেল কোথায়? আমরা এখন তিব্বত বা নেপালের যে এই মনেস্ট্রিগুলোতে আমরা যে শিল্প, যে স্টাইলের মূর্তিগুলো দেখি, বৌদ্ধিক যে একটা স্টাইল, হ্যাঁ, এই শিল্পরীতিটা হচ্ছে বাংলার শিল্পরীতির অবশিষ্টাংশ। যখন বাংলায় এই আক্রমণগুলো আসলো, বিধর্মী আক্রমণগুলো, তখন এই বাংলায় এই পাল আমল, সেন আমল, এই সময়গুলোতে বাংলাতে কিন্তু একটা বিরাট প্রভাব যাদের ছিল, তারা হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের তো 3টে শাখা আছে, হিনযান, মহাযান। বাংলায় যেটা চলতো, তিব্বতেও চলে, নেপালে যেটাকে বলে বজ্রযান, হ্যাঁ বজ্রযান কিছু, এবং ওই তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, ওটাই। এবং ওইখানে কিন্তু এই তান্ত্রিক হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে। এবার এই ধারাটাই কিন্তু বেঁচে থাকলো এই তিব্বত বা নেপালে। সেই ধারাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটাকে কি আমরা এখন বাংলার শিল্পরীতি বলে চিনতে পারি না। তার কারণ হলো ওই 100 বছরের গ্যাপ। এই 100 বছরের গ্যাপের পরে আবার বাংলায় শিল্প কখন শুরু হলো? চৈতন্যদেবের আমলে। চৈতন্যদেবের আমলে বাংলার শিল্পরীতি আবার নতুন করে কিন্তু আমরা দেখতে পেলাম, কিন্তু সেইটা একেবারেই নতুন ধারা। এই 100 বছর আগের সঙ্গে তার আর কোনো মিল নেই, পুরোপুরি নতুন একটা ধারার সৃষ্টি হলো। এইবার এই ধারাতে ফার্স্ট আমরা এবার যদি দুর্গা প্রতিমার ক্ষেত্রে আসি, তখন আমরা দেখতে পাবো এই টানা চোখের দুর্গা প্রতিমা আস্তে আস্তে শুরু হলো, হলুদ রং, ঘোড়ার মতো সিংহ, এই জিনিসগুলো আসলো। এই জিনিসগুলো কিন্তু তখন আসলো। এইবার এর কিছু কিছু এলিমেন্ট আমাদের সেই পাল আমলের সঙ্গে মেলে, কিছু কিছু এলিমেন্ট মেলে না। এইবার আমি থিমের কথায় আসি। এই ধারাটা তো ছিল, সেই চৈতন্য আমল থেকে ছিল। দুর্গা প্রতিমা বা দুর্গা পুজো এখন যেভাবে আমরা দেখতে পাই এইভাবে হয়তো ছিল না, কিন্তু ছিল। দুর্গা প্রতিমার ক্ষেত্রেও অনেক বিবর্তন এসছে আস্তে আস্তে। যদি সেই পাল আমলের কথা চিন্তা করা যায়, দুর্গা মূর্তিগুলো আমরা যেগুলো দশভুজা দুর্গা মূর্তিও পাওয়া গেছে, দেখলে দেখা যাবে এই লক্ষ্মী সরস্বতী থাকতো না। কার্তিক গণেশ কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নেই। লক্ষ্মী সরস্বতীর বদলে অনেক ক্ষেত্রে
দুর্গার দুই সখী জয়া বিজয়া, এই দুই মূর্তি দেখা যায়। এবং তারা হচ্ছে বাতাস করছে হ্যাঁ, বাতাস করছে বা না, এবং পালবনের মূর্তিতে তারাও যুদ্ধরত, ওই আচ্ছা ওই মায়ের সঙ্গে আর কি, মানে একটা অ্যাসিস্ট্যান্ট আর কি, যুদ্ধ করছে। এই 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 রকম মূর্তি ছিল। পরবর্তীতে বিভিন্ন মডিফিকেশন হয়ে 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 এটা এসছে। আমরা মঙ্গল কাব্যের আমলে কিন্তু এই দুর্গা মূর্তির চেহারা আমরা কিছুটা হলেও পাচ্ছি। মঙ্গল কাব্যে, চণ্ডী মঙ্গল কাব্যে আমরা দেখতে পাচ্ছি যে কালকেতুকে দেবী চণ্ডী নিজের পরিচয় দিচ্ছে, কালকেতু বিশ্বাস করতে পারছে না, চণ্ডী স্বয়ং এসছে, তখন চণ্ডী দুর্গার রূপ ধারণ করেছে এবং সেখানে লক্ষ্মী সরস্বতী সব শুদ্ধ কালকেতুকে কনভিন্স করানোর জন্য, তাতে সেটা দেখে কালকেতু বুঝছে। তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে পরে ওই রূপটা পরিচিত রূপ, তাহলে সেই আমলে উইথ লক্ষ্মী সরস্বতী, তাহলে দুর্গা রূপটা লোকের কাছে পরিচিত। যাই হোক, তাহলে সেই আমল থেকে মোটামুটি এই চেহারাটা আসলো। এরপরে ব্রিটিশ আমলে আস্তে আস্তে যখন কি বলবো, ওয়েস্টার্ন আর্টের একটা প্রভাব পড়তে শুরু করলো, তখন কিন্তু দুর্গা মূর্তি আস্তে 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 মডিফাইড হওয়া শুরু হলো। প্রতিমার চেহারাগুলো অনেকটা ন্যাচারালাইজ, মানে মানবিক চেহারা হওয়া শুরু হলো। বাহন সেই ঘোড়ামুখ সিংহ থেকে তখন ব্রিটিশ লায়ন, যেটা সেই ব্রিটিশ লায়ন আসলো আমাদের, সেটা ব্রিটিশদের লোগোতে সব ব্রিটিশ লায়ন থাকে। সেই ব্রিটিশ লায়নে তখন, মানে তখনকার বাবুরা ব্রিটিশদের বদান্যতা পাওয়ার জন্য তখন সিংহর চেহারাটা ওই রকম হ্যাঁ বদলে দিল, বদলটা আসলো। অসুরের একটা মাসলম্যানের মতো চেহারা আসলো, হ্যাঁ বডি বিল্ডার টাইপের ব্যাপারটা আসলো। কারণ আমাদের প্রাচীন শিল্পশাস্ত্রে কিন্তু কোনো দেবদেবী অসুর এদিকে কারুর কিন্তু এই মানে মাসলম্যান বডি, হ্যাঁ মানে দেবতার বিগ্রহ হচ্ছে ভাব বিগ্রহ আর কি, হ্যাঁ সেখানে মাসল টাসল এসব থাকবে না, সেটা একটা সুন্দর কোমল বিগ্রহ হবে। অসুরের চেহারাগুলো ওই প্রাচীন মূর্তিগুলোতে দেখলে পরে আমরা দেখবো অসুরের মানে একটা চেহারা, অসুর একটা খর্বাকৃতি স্থূলাকায় চেহারা, হ্যাঁ বেশ ভুঁড়িয়ালা চেহারা আর কি অসুরের, এইরকম পেটানো বডি অসুরের না, এবং সে কদাকার মুখ, এইরকম একটা চেহারা যেটা হয়, মানে ওই অশুভের প্রতীক তাকে সেইভাবেই আঁকা হয়েছে, বানানো হয়েছে, তার মধ্যে কোনো ফিজিক্যাল কোনো সৌন্দর্য নেই। কিন্তু আস্তে আস্তে কী হলো, এই অসুরের একটা বেশ পেটানো বডি, এই জিনিসগুলো আসতে থাকলো। এবং তারপরে যখন আরও পরে আস্তে 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 বারোয়ারি পুজোর সময় জমানাটা আসলো, এবং এই একচালা প্রতিমা ভেঙে ভেঙে যখন আলাদা হওয়া শুরু হলো, তখন কিন্তু এই দুর্গার যে দাঁড়ানো স্টাইল, মানে বনেদি প্রতিমাতে আমরা যেগুলো দেখি, এই স্টাইলগুলো এবার ভেঙে গেল। এইবার দুর্গা এই বনেদিবার প্রতিমাতে যে দুর্গার দাঁড়ানোর স্টাইল দেখা যায়, এটা দুর্গার ধ্যান মন্ত্রে এইভাবে এরকমই বলা আছে। এই সিংহর উপরে একটা পা, ডান পা, বাঁ পা অসুরের উপর থাকবে, একটু উঁচুতে থাকবে, এই হাতে এই অস্ত্র থাকবে, মানে ধরা বাঁধা। যেমন এই মূর্তিটা কিন্তু একদম ডিটো ওই ধ্যান মূর্তি অনুসারে বানানো এইগুলো। কিন্তু পরবর্তীতে কি আসলো, ওই সময় এইগুলো সকল সব আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো ওই ওয়েস্টার্ন আর্টের ইয়েতে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ভারতীয় শিল্প রীতিতে আমরা কিন্তু পার্টিকুলার একটা মূর্তিকে বিবেচনা না করে আমরা সামগ্রিকভাবে গোটা ফ্রেমটা বিবেচনা করি। দুর্গা ক্ষেত্রে বেশ এদিকে সিংহ থাকবে, এদিকে অসুর থাকবে, বেশ 10টা হাত মিলে একটা বেশ একটা গোল একটা ফ্রেম আসবে। হ্যাঁ, তাতে যদি একটা হাতে একটু লম্বা হয়, একটা হাতে একটু ছোট হয়, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু সব মিলিয়ে একটা সিমেট্রিক একটা ফ্রেম যেন আসে। কিন্তু যখনই আমি ওয়েস্টার্নের দিকে ঝুঁকলাম, ওয়েস্টার্নে এই সামগ্রিক ব্যাপারটা নেই, মানে সিমেট্রিক ব্যাপারগুলোর মধ্যে এগুলো চলে গেল। তখন হ্যাঁ, এই বডি, এই পায়ের লেন্থ যতটুকু ফিজিক্যালি হওয়া উচিত ততটুকুই হবে, এই হাতের লেন্থ যতটুকু হওয়া উচিত ততটুকুই হবে, এইভাবে সব মিলিয়ে মিশিয়ে জিনিসটা কিন্তু তখন দাঁড়ালো। তার মানে একটা ডিফাইন্ড একটা বডি তৈরি। হ্যাঁ হ্যাঁ, এবার একদম মানে মনুষ্যচিত চেহারা, এই জিনিসটা আমাদের আসলো। এবার এই ধারাটা কিন্তু সেই ব্রিটিশ আমলের শেষের দিকে যখন এই ধারাটা ধীরে ধীরে আসলো, এক চালার মূর্তি ভেঙে ভেঙে
5 টুকরো হয়ে গেল। হ্যাঁ, সেই গল্প আমরা শুনেছি, সেই বোধহয় সম্ভবত কোনো অগ্নিকাণ্ডে এরকম পুড়ে গেছিল, সে সুভাষচন্দ্রের উদ্যোগে নাকি, উনি আর্টিস্টদের ডিরেকশন দিয়ে এরকম তখন 5টা মূর্তি আলাদা করে ইয়ে করেছিলেন। যাই হোক, সেগুলো ছিল। তো এবার তারপরের থেকে আস্তে আস্তে একচালা মূর্তি ভেঙে গেল, ভেঙে গিয়ে 5টা মূর্তি আলাদা হলো। প্রথম দিকে চালা টোটালি আউট হয়ে গেল, তারপরের দিকে 5খানা আলাদা আলাদা চালা আসলো। এইভাবে জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মডিফাই হতে 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 এই যে 90-এর দশকের পর্যন্ত কিন্তু এই জিনিসগুলোই চলছিল। 90-এর দশক থেকে থিম বলতে যে জিনিসটা প্রথম দেখা গেল, সেই জিনিসটা হচ্ছে আবার এই পুরনো ধারাকে কিছুটা ফিরিয়ে আনার নতুন আঙ্গিকে। আবার সেই হলুদ রঙের দুর্গার টানা চোখ, আবার সেই ঘোড়ার মতো সিংহ, সেই সবুজ রঙের অসুর, এইগুলোই এলো কিন্তু একটু মডিফাইড হয়ে নতুন আঙ্গিকে আসলো। ঠিক আছে, কাজেই থিম জিনিসটা যখন প্রথম চালু হলো, সেটা যে একদম নতুনত্ব দিয়েই শুরু হলো তা না, জিনিসটা সেই পুরনো জিনিসটাই নতুন মোড়কে আসলো। এবং যেহেতু তার আগে মানে সেইটা ওই হতে হতে ওই সময় পর্যন্ত ওই জিনিসটা একদম ওই কয়েকটা বনেদি বাড়িতেই সীমাবদ্ধ হয়ে গেছিল, বারোয়ারি পুজোগুলোতে আর ওই জিনিসটা ছিলই না, একদম ওই যে বললাম মনুষ্যচিত ফিগারগুলো, সেই ফিগারগুলোই এসে গেছিলো। সেইটা যখন ব্রেক হলো তখন লোকের চোখে অটোমেটিক জিনিসটা একটু নতুনত্ব লাগলো। তারপরে থিম নিয়ে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হয়ে থিমের ব্যাপারগুলো এখন এমন এক জায়গায় পৌঁছে যেছে যে সেটাকে মানে দেবী প্রতিমা বলেও আর সব ক্ষেত্রে মনে হয় না। হ্যাঁ, প্রতিমা দেখলে যে একটা ভক্তি, মানে একটা ভাব আসবে যে ভেতর থেকে একটা ভাবের একটা সৃষ্টি। হ্যাঁ, প্রতিমার উদ্দেশ্য তো সেইটাই। প্রতিমাটা তো আর দেবী নন, দেবীর ভাবটা আমাদের মধ্যে আনার একটা মাধ্যম হলো প্রতিমাটা। এবার সেই জায়গাটাই আসলো না, সেই জায়গাটাই কিন্তু থিমের ক্ষেত্রে অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাপারটা আমার ঠিক হজম হয় না আর কি। তো থিমের কাজ ভালো কাজও হয় না তা না, এখনো হয়। আমরা হয়তো এবার পুজোও দেখতে পাবো কিছু ভালো কাজ, অনেক রকমের, যেগুলো বললাম সে পুরনো জিনিসগুলো নিয়ে আসা বা ফিউশন তৈরি করা, সেই শিল্পরীতির সঙ্গে এখনকার শিল্পরীতি মিশিয়ে নতুনত্ব কিছু বানানো, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না তা না। আবার সিমের নামে যা খুশি একটা খাড়া করে দিলাম, সেই জিনিসও হচ্ছে। তো ওই মিলিয়ে মিশিয়ে আর কি। এখনো পর্যন্ত যে এবারের যে মায়ের মূর্তিটা আমরা দেখছি, সেই মূর্তিতে কোনো রকমের কোন ভাবের বা কোন তত্ত্বকে সামনে রেখে মায়ের এই রূপদান? এইবার এই মূর্তি একদমই সাবেকি মূর্তি, ওই সেই টানা চোখের, যেটা বাংলা মুখ বলে, খাস বাংলা মুখ, এইটাই। তো এইবার এইরকম মূর্তিতে মানে বৈচিত্র্য আনার জায়গাটুকু থাকে হচ্ছে গিয়ে আমার এই অলংকারগুলো, সাজের ক্ষেত্রে। তাছাড়া আর বেশি কিছু নাড়াচাড়া করার জায়গা থাকে না, আর সবই হাত পা বাঁধা জায়গা এখানে, আর তার বেশি আর কিছু করার থাকে না। তো এই সাজের এবারের যে সাজটা করা, এটা নিয়ে আগে কয়েকবার আমি চেষ্টা করেছিলাম। সরস্বতীর ক্ষেত্রে করেছি, একটু বড় আকারের দুর্গার ক্ষেত্রে অ্যাপ্লাই হলো। এটা হচ্ছে সোলার সাজের এফেক্টটা আনার চেষ্টা করেছি, কিন্তু প্রথমত সোলার কাজ আমি জানি না, কিন্তু আমার সোলার কাজের সাজ পরানোর ইচ্ছে ঠাকুরকে। এইবার দ্বিতীয় কথা হলো গিয়ে, এত ছোট মূর্তিতে আমি যদি সোলার সাজ করারও চেষ্টা করি, সেটা পরানোর পর দেখলে বোঝা যাবে যে একটা ছোট মূর্তিকে একটা পরানো হয়েছে। মানে আমি চেষ্টা করি আমার যে মিনিয়েচারটা হবে, যদি একটা ছবি তুলে দেয়া যায়, দেখে যেন কেউ না বুঝতে পারে যে এটা বড় প্রতিমা না ছোট প্রতিমা। হ্যাঁ, তাই বড় প্রতিমার যা যা ডিটেলস থাকবে সমস্ত কিছু থাকবে, এবং এমনভাবে থাকবে যে দেখলে পরে বড় প্রতিমাই মনে হবে শুধু ছবি দেখে, যদি বলে না দেয়া হয়। তো এটা আমরা মানে যদি দেখি, যেহেতু মানে
যদি দর্শকদেরকে দেখানো যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বেশ, যদি ছবি তোলা যায়, বেশ হ্যাঁ। বড় প্রতিমা, বড় হ্যাঁ, চালের হ্যাঁ, প্রতিমা, হ্যাঁ, সেই সপরিবারে সদরবারে মা এখানে আর কি হ্যাঁ, বিরাজিতা। পুরোটাই। তো এবার সেই জিনিসটা আমি শোলা দিয়ে এক্ষেত্রে ঠিক ফোটাতে পারবো না, মানে খুব দক্ষ শোলা শিল্পী দরকার, বেশ। যে এত সূক্ষ্ম ছোট সাইজের মধ্যে। কারণ ধরো এক একটা ফিগার, দুর্গার ফিগারটা তোমার 1 ফুটও না, পা থেকে জাস্ট সাজটুকু বাদ দাও, মুকুট বাদ দিয়ে শুধু দুর্গার পা থেকে মাথা পর্যন্ত এটা 8 ইঞ্চি হবে বড় জোর। 8 ইঞ্চি? হ্যাঁ, 8 ইঞ্চিও বোধ হবে না, আরো কম? না তার কমই হবে। খালি এক একটা বডিটা, দুর্গার পা হুম, হুম, পা হুম, থেকে হুম, মাথাটুকু, হুম। দুর্গার বডিটা। লক্ষ্মী সরস্বতীর বডি হলো 5 ইঞ্চি, বেশ। আরো ছোট। এবার এইটুকু একটা বডির উপযুক্ত শোলার সাজ আমার পক্ষে, আমি তো জানি না শোলার কাজ, এবার যদি কাউকে করে দিতে হয়, মানে খুব দক্ষ শোলা শিল্পী লাগবে। এবার আমি ছোটোর থেকে আজ অবধি আমার আমার তৈরি মিনিয়েচারে কোনো বাইরে রেডিমেড করে দেওয়া কোনো কোনো জিনিস আমি লাগাইনি। অঙ্গরাজ করতে? যে আমার বাড়ির সমস্যা সব না, সবই আমার হাতে তৈরি হবে, আচ্ছা। সবই আমার হাতে তৈরি হবে। হ্যাঁ, একমাত্র শাড়িটা কিনে পরাতে হতো, তো শাড়িটা তো আর আমি বুনতে পারবো না, ব্যাস। এখন ওটাও বন্ধ করে দিয়েছি। এখন ইদানিং মানে শাড়ি পরানো ওই রকমই 16 শাড়ি বোধ হয়, ওইটা বানিয়েছি, ওইটাই লাস্ট, ওই শাড়ি পরানো ঠাকুর। বেশ। শাড়ি পরানো মূর্তি খুব কম বানায়। ওই এখন ওই সাজ দিয়েই কিছু করা থাকে, বা না হলে ওই মাটি দিয়েই শাড়ি পরানো থাকে। তাহলে এই মুশকিল আসান কি করে হলো? শোলার কাজ তো এইবার জানি না। শোলার কাজ জানি না, কিন্তু আমি আমার ইচ্ছে শোলার সাজ পরাবো। এটা প্রথম শুরু হয়েছে গতবারের আগের বার সরস্বতী প্রতিমা। বেশ। তখন আমি এই সুতো দিয়ে কাগজের উপরে এই সাজগুলো তৈরি করা। হ্যাঁ, কাগজের উপর সুতো দিয়ে শোলার সাজকে, হ্যাঁ, মানে সোলার শোলার এফেক্টটা, সাজের বিকল্প। হ্যাঁ, সোলার এফেক্টটা আসবে, আচ্ছা। দেখে সোলার সাজ বলে মনে হবে। তো সরস্বতীর ক্ষেত্রে করেছিলাম, সরস্বতীর ক্ষেত্রে 2 বছর পর পর করেছি। আর আমার বাড়িতে যে সরস্বতীর পুজো হয় সেটা কিন্তু বড় প্রতিমা, মানে আমাদের বাড়িতে নিয়ম আছে, কাঠামো ছাড়া প্রতিমায় পুজো হয় না, যজ্ঞ করে পুজো হয়। হ্যাঁ, এবার অত বড় প্রতিমা আমি সেই বললাম 1-2 বার বানিয়েছিলাম ক্লাস 8-9-এ পড়তে। তখন আমার জেঠু ছিল হেল্পার। আচ্ছা, এখন আমার কোনো হেল্পার নেই। যে ওই প্রতিমা বানানো বড় মানে পরিশ্রম সাধ্য কাজ। কাঠামো তৈরি করো, সেই বাঁশ কাঠো, কাঠ কাঠো, তারপরে সেই মাটি জোগাড় করো, অতখানি খড় জোগাড় করো, ঝামেলা। তো আমি বাড়ির সরস্বতীর প্রতিমা কিন্তু আমি এখন কিনে আনি। এবার কিনে আনি বলতে অর্ডার দিই, বানিয়ে আনি, তার সাজটা আমি তৈরি করি। আচ্ছা, তার মানে কি মানে নেকেট প্রতিমা আসে আর অঙ্গরাজ তারপরে হয় নাকি? না, আমি সাজটা বানিয়ে দিয়ে দেওয়া হয়, তারাই হচ্ছে হ্যাঁ, সেটাকে ওরাই ফিট অ্যান্ড ফাইন করে রেডি করে দেয়। রেডি করে দেয়। ঠিক। তো আমি এবার এই মিনিয়েচারের ক্ষেত্রে আমি শুরু করলাম গতবারের আগের বার সরস্বতী বানিয়েছিলাম সেটাতে এই সুতো দিয়ে সোলার সাজের এফেক্ট দেখলাম মোটামুটি খাটলো, দেখে মনে হচ্ছে সোলারই সাজ। আমি গতবারও মিনিয়েচার সরস্বতী বানিয়েছি ওই সাজ পরানো। সরস্বতীও আমি মিনিয়েচার একটা করে বানাই, যদিও আমার বাড়িতে পুজোর ঠাকুর বড় ঠাকুরই পুজো হয়। তো তারপরে গত বছর আমি এটাকে বড় আকারেও করলাম বাড়ির সরস্বতীর ক্ষেত্রে। সেখানেও দেখলাম ঠিক আছে, জিনিসটা খারাপ লাগছে না, চলছে। তো সেই থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে তাহলে এবার দুর্গাকে এই সাজ পরাবো। এবার ঘটনা হচ্ছে সাজ তৈরি এটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ধৈর্য সাপেক্ষ ব্যাপার। এখন সরস্বতীর একটা সিঙ্গেল মূর্তি, সেইটার প্রায় 5 গুণ কাজ হবে দুর্গার ক্ষেত্রে, 5 গুণেরও বেশি কাজ দুর্গার ক্ষেত্রে আসবে। মানে যা দেখা যাচ্ছে যে মহিষাসুরও কিন্তু বেশ ধুতি পরে বসে, মানে বেশ মায়ের পদতলে রয়েছে। হ্যাঁ, একদম সেজে গুজে, একেবারে সেজে গুজে যায়। তো সেই জায়গা থেকে তাহলে সবার পেছনে আলাদা আলাদা করে প্রত্যেকের পিছনে কতখানি সময় লেগেছে? সেটা তো ওভাবে বলা মুশকিল, সাজটা একসাথেই তৈরি হয় সার্বিক তাহলে সবগুলো মুকুট। এই সাজ তৈরি করতেই আমার 4 মাসের ওপর সময় লেগেছে।
তাহলে ধরা গেল মানে আমি ওই সরস্বতী পুজোর পর থেকেই কিন্তু আস্তে 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 এই সাজের পেছনে। হ্যাঁ। তার মানে যা দেখা যাচ্ছে অর্ণবদা, যে মূর্তি গড়ায় কিন্তু বেশি সময় লাগেনি, যা সময় লেগেছে মাকে সাজাতে। হ্যাঁ, বরাবরই তাই, সাজ তৈরি করতে, শুধু এসরার সাজ বলে না, ওই জরির সাজ, ওইটা এতদিন লাগে না, কিন্তু তাও কম সময় লাগে না। আমার অ্যাভারেজ এক একটা দুর্গা মূর্তি তৈরি করতে 6 মাস বা তার বেশিও লেগে যায়। তার 80% সময় যায় হচ্ছে সাজ তৈরি করতে। সাজটা তৈরি করতে সময়টা বেশি লাগে। তো এই সেসব থেকে এবার একটা হলো। সব কিছুর শেষে একটা প্রশ্ন না করলেই নয়, গুরুকে, কার হাত ধরে একজন অঙ্কন শিল্পী বা একজন আর্টিস্ট যে সুন্দর আর্ট করত, যে আর্টের দুনিয়ায় একেবারে টোটালি নিমজ্জিত ছিল, একেবারে সম্পূর্ণ নিমজ্জিত, সেখান থেকে উঠে এসে মিনিয়েচার, এটাও একটা আর্ট, আমি এটাকেও এটাও একটা শিল্পকলা, একেও আমি কোনোভাবে শিল্পের থেকে আলাদা কিছু করে ধরার জায়গা নেই, কিন্তু ভিনধর্মী তো, এটা তো বলতেই হবে, মিডিয়াটা আলাদা। মিনিয়েচার আর্ট টোটালি একটা ভিনধর্মী, বিধর্মী, যাই বলা যায়, কিন্তু এই একটা টোটালি একটা অন্যরকম ব্যাপার। এই অন্যরকম ব্যাপারটা মূল কারিগরকে, কে পিছনে ইন্ধন দিয়েছিল, হেল্পারের কথা আমি ছেড়েই দিলাম, জ্যাঠামশাইয়ের কথা, কিন্তু সেই ইন্ধনটাকে জুগিয়েছিল এবং গুরুটাকে কে হাত ধরে নিয়ে আসলো চ্যাটার্জি বাবুকে, একজন শিক্ষক মহাশয়, যে ভাবি শিক্ষককে, যে না, মায়ের মূর্তি করতে হবে, যেটা হয়তো মাই নিয়ে এসেছিল, মায়ের মায়ের ইচ্ছেতেই হয়েছে। সেই অর্থে কোনো গুরু নেই এই কাজের জন্য আলাদা করে। নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছেতেই করা, নিজের ইচ্ছেতেই করা। অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথম যেটা করা শুরু হয়েছিল ওই সাজগুলো বানানোই আর কি, হঠাৎ খেয়ালের বসে। তারপর মনে হলো সাজগুলোকে তো কাউকে পড়াতে হবে, তাহলে যাকে পড়াতে হবে তাহলে তাকেও বানাতে হয়। মানে মায়ের কাজ কোথাও গিয়ে মাই হচ্ছে সাক্ষ্য প্রমাণ তার, তাই তো। সেইভাবে কোনো গুরু নেই। হ্যাঁ, অনেকের কাজ দেখে দেখে শেখা, এখনো শিখি দেখে। সোশ্যাল মিডিয়ার মাইনাস পয়েন্টের সঙ্গে প্লাস পয়েন্টও তো আছে, অনেকের অনেক কিছু দেখা যায়, অনেক কাজ অনেক রকম দেখা যায়, অনেক আর্টিস্টের তাদের কাজগুলো দেখে 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 শেখা। শিলিগুড়ির বুকে কি এখনো পর্যন্ত মিনিয়েচার আর্টিস্ট এরকম ধরনের কাজ কেউ করছে? নবজ্যোতি করে শিলিগুড়িতে, ভালো আর্টিস্ট, নামি আর্টিস্ট, নবজ্যোতি বসা, কিন্তু ওর কাজের ধারাটা আমার ধারাটা একটু আলাদা। আমি যেমন সাজটাই আমার কাছে মুখ্য, সাজটা দিয়েই বাকি প্রতিমার অন্য খুঁতগুলো ঢাকা পড়ে। ওর কাজ আরও উন্নত মানের, মানে ও জাস্ট পুরোটাই মাটির বা অন্য ম্যাটেরিয়ালের করে। ও তো আর্ট করে, যে ট্রেন্ড আর্টিস্ট, যাই হোক, আমার থেকে অনেকই ছোট, কিন্তু অবশ্যই ওর কাজ দেখে দেখে অনেক কিছু শিখি ওরটা দেখে। রাত পোহালেই দুর্গাপুজো, হ্যাঁ, যদিও আমাদের এখনকার বর্তমানে ট্রেন্ড অনুযায়ী শুরু হয়ে গেছে। কোথাও গিয়ে দক্ষিণবঙ্গে একটা প্রাকৃতিক দুর্যোগও হয়েছিল, কিন্তু সেটাকে আমরা পেরিয়ে বাঙালিরা বেশ একটা পুজো রব আমাদের শুরু হয়েই গেছে। শিক্ষক হিসেবে, একজন মিনিয়েচার আর্টিস্ট হিসেবে, এবং সার্বিকভাবে একজন খাঁটি বাঙালি হিসেবে কি বার্তা থাকবে? হ্যাঁ, পুজো তো বছরে একবারই আসে। যতই আমাদের দৈনন্দিন জীবনে সমস্যায় আমরা দীর্ণ হয়ে থাকি, বাংলার পরিস্থিতি যতই ক্রিটিক্যাল হোক না কেন, তবু যাই হোক, মা বছরে একবারই আসেন। মানে পুজোটা হচ্ছে, কি বলবো, আমাদের লাইফে সারা বছরের একটা, ওই ফিজিক্সের ভাষায় বলি, এটা সেফটি ভালভ আর কি। মানে আমাদের যত দুঃখ কষ্ট, মান অভিমান ইত্যাদি ইত্যাদি, এগুলো সব বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আর কি। হ্যাঁ, তো সেফটি ভালভটা বন্ধ হয়ে গেলে যেমন প্রেসার কুকার ব্লাস্ট করে, তো এক্ষেত্রেও সেফটি ভালভটা খোলা থাকা দরকার। তো
সেভাবেই পুজোটা কাটানো উচিত।